মুভির নাম ভিরামে ভাগাই সুডুম। এটা একটা তামিল অ্যাকশন ক্রাইম থ্রিলার মুভি। তো কাহিনী শুরু হয় দ্বারিকা নামের একটা মেয়েকে দেখিয়ে যে বাথরুমের দরজা ধাক্কাচ্ছে। একটু পর ভিতর থেকে বের হয় আমাদের হিরো বিশাল স্যার, যাকে আমরা পারাস নামে ডাকবো। তো এটা পারাসের ছোট বোন দ্বারিকা, এটা তার মা, আর তার বাবা একজন পুলিশম্যান যিনি এখন থানায় আছে। দুজনের কথায় আমরা বুঝতে পারি পারাস এসআই হওয়ার অপেক্ষায় আছে। তো কথাবার্তা শেষে দুজন বেরিয়ে পড়ে। দ্বারিকা কলেজে যাবে আর পারাস তার বাবার টিফিন নিয়ে যাবে। এই সময় আমাদের সামনে ফয়জাল নামের একটা ছেলে আসে যে তাদের বিল্ডিং এই থাকে। তো বাইকে উঠে পারাস দেখে তার বাইক পাঞ্চার হয়ে গেছে। এদিকে দ্বারিকার কলেজে লেট হচ্ছে, এই জন্য পারাস ফয়জালকে বলে দ্বারিকাকে কলেজে নেমে দিতে, কারণ তারা একই কলেজে পড়ে। এরপর পারাস তার বন্ধু তালাপাতিকে কল করে। এন্ট্রি হয় তালাপাতি, যে সেই সময় পাবলিকের প্যাদানি খাচ্ছিল। পারাস বলে, আবে কই তুই, থানায় যেতে হবে, তাড়াতাড়ি আয়। সে বলে, একটু দাঁড়া, আমি একটু মেসেজ করাচ্ছি, এখানে আসছি। সিন একটা ব্যাংকে চলে আসে। আমরা দেখি যে ম্যানেজার তার একটা এমপ্লয়কে ছোট্ট একটা কারণে শুধু শুধু তাকে বকা দিচ্ছে। সে তার ডেস্কে এসে কান্না করে। আর এই সময় এন্ট্রি হয় আমাদের হিরোইন ম্যাথিলির। এবার ম্যাথিলি তার রিপোর্ট জমা দিতে যায়, বাট সে দরজা খুলে রাখে। ম্যাথিলি বলে, স্যার আমার রিপোর্ট। ম্যানেজার হারামজাদা বলে, আরে স্যার বলছো কেন? স্যার বলতে হবে না, তুমি আমার নাম ধরে ডাকতে পারো, সমস্যা নেই। ম্যাথিলি বলে, ওকে, তাহলে এখন কি তোর সঙ্গে আমার শুইতে হবে? ম্যানেজার চমকে ওঠে আর খেয়াল করে তাদের কথা সবাই শুনছে। ম্যানেজার সরি বলে। এরপর সেই মেয়েটা বলে, ঠিক কাজ করেছো তুমি। ম্যাথিলি তার উপর রেগে গিয়ে বলে, তোমাদের জন্য এইসব লোকেরা এমন সুযোগ পায়। যখন ও তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছিল তখন তুমি প্রতিবাদ করনি কেন? তো তারা কথা বলছিল, এই সময় ম্যাথিলির কাছে তার মায়ের কল আসে। তার মা বলে, ছেলেপক্ষ দেখতে এসেছে, তাড়াতাড়ি বাড়ি আয়। ম্যাথিলি বলে, মা আমি তোমায় কতবার বলেছি আমি বিয়ে করবো না। তার মা বলে, তুই আসবি নাকি আমি এদের নিয়ে তোর অফিসে যাব। এবার আর কি করার। সিন চলে আসে পারাসের কাছে, দুজন মিলে থানায় যাচ্ছে। সেই রোডের সামন দিকে আমরা একটা গাড়ি দেখতে পাই, যেটা খুব স্পিডে এসে একটা অটোকে ধাক্কা মেরে দেয়। অটোর ভিতরে থাকা মহিলার হাত থেকে ছোট্ট বাচ্চাটা ছিটকে পড়ে যায়। পারাস ও তালাপাতি দেখতে পাই। সেই মোড়ে পুলিশরাও ছিল, তারাও দৌড়ে আসে। গাড়ির ভিতর থেকে মাতাল অবস্থায় তিনটা ছেলেকে আমরা বের হতে দেখি। এর নাম ইলা, এর নাম গৌতম, আর এর নাম হলো নীল্লা। পুলিশ সেখানে এসে ওই ছেলেদের দেখে বলে, আরে তোমরা। এদিকে তালাপাতি ও পারস দেখে বাচ্চাটা কান্না করছে। এটা দেখে পারস বাচ্চাটাকে উঠাতে যায়। তখন অফিসার কনস্টেবলকে বলে, এই বাচ্চাটা ওর থেকে কেড়ে নিয়ে আর ওদের এখান থেকে পাঠিয়ে দেয়। কনস্টেবল এসে বাচ্চাটা তাদের থেকে কেড়ে নিতে চায়। পারস বলে, স্যার একে হসপিটালে নিতে হবে, বাট সে কোনো কথা না শুনে তাদের সেখান থেকে যেতে বলে। এরপর আমরা দেখি পুলিশ তাদের না ধরে উল্টো অটো করে তাদের পাঠিয়ে দিচ্ছে সেখান থেকে। পারস অবাক হয়ে দেখছে পুলিশের এমন কাণ্ড, বাট কিছুই করার নেই। সিন শিফট হয় থানায়। পারস তার বাবার জন্য টিফিন এনেছে। ভিতরে গিয়ে তার আঙ্কেলকে বলে তার বাবার কথা। তখন সে বলে, থানার পিছনে দেখো। পিছনে গিয়ে দেখে তার বাবা একজনকে মারছে। পারস জিজ্ঞেস করলে তার বাবা বলে, জানি না কি করেছে, বড় সাহেব মারতে বলেছে তাই মারছি। হইল এটা ঠেলা। তো তারা ফিরছিল, এই সময় লক্ষ্য করে সেই টিম ওই অ্যাক্সিডেন্টের জন্য অন্য একটা ছেলেকে ধরে থানায় এনেছে। পারাস ভিতরে গিয়ে অফিসারকে বলে, স্যার এটা কি করছেন, এ তো ওখানে ছিলই না। অফিসার তখন রেগে যায় আর তাকে সেখান থেকে বের করে দিতে বলে। রাগ করে বাইরে আসে পারাস। একটু পর ম্যাথিলির কল আসে তার কাছে। সে পারাসকে তার বাড়ি যেতে বলে তাড়াতাড়ি। পারাস আর তালাপতি তার কাছে যাচ্ছিল। এই সময় সিন ফ্ল্যাশব্যাকে আসার আমরা দেখি যে ছোটবেলা থেকে ম্যাথিলি পারাসকে পছন্দ করত, আর সেখান থেকে তাদের লাভ চলছে। দুজন বাড়ি এসে দেখে ম্যাথিলিকে দেখতে এসেছে। পারাস উপরে যায় আর তালাপতি ম্যাথিলির বাপকে বলে, কিরে পানির, এত মেহমান কেন বাড়িতে? তোর সঙ্গে তো এটা কথা ছিল না। মানে ছোটবেলা যখন ম্যাথিলির বাপ জেনে গেছিল তাদের ব্যাপারটা, সেই সময় তালাপতি বলেছিল যে এখন এরা এসব মাথায় রাখবে না, বাট বড় হলে সে যেন বাধা না দেয়। ম্যাথিলির বাবা পুলিশকে কল করতে চাইলে সে নিজেই ফোন বের করে দেয়। ওদিকে পারাসকে আসা দেখে ম্যাথিলির মা রেগে যায় তার উপর। এরপর যখনই পারাস দরজায় নক করে তখন ম্যাথিলির দরজা খুলে তার হাত ধরে টেনে ভিতরে নিয়ে যায়। এরপর দরজা লাগিয়ে রোমান্টিক আন্দাজে দুজন কথা শুরু করে দেয়। বাইরে তার মা কান পেতে শোনে আর যা ভাবার ভেবে নাই। এদিকে তালাপাতি সেই লোকদের ভুল ভাল বুঝিয়ে তালগোল পাকিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। বাস একটু পর শার্ট ঠিক করতে করতে পারাস বেরিয়ে আসে, আর পেছনে ম্যাথিলিও শাড়ি ঠিক করতে করতে বের হয়। বাকি আপনার আমার মতো তার মাও বুঝে যায় ঘটনা কি। নিচে এসে পারাস বলে, এখন আপনার মেয়েকে কোথায় বিয়ে দিবেন দেন, আমি কিছু বলবো না। তালাপাতি বলে, কি কল করেছিস পুলিশকে? কি করে করবি, কত কয়েক মাস হলো তো আমি রিসার্চই করিনি। চলে যায় তারা। পরের দিন পারাস বসে টিভি দেখছিল। সেই সময় টিভিতে একটা নিউজ আসে যেখানে আমরা পুরুষোত্তম নামের একটা লোককে দেখতে পাই যে একটা ফ্যাক্টরির বিরুদ্ধে প্রোটেস্ট করছে। মিডিয়ার লোকজন বলে, আমরণ অন্বেষণে বসেছেন আপনারা একটা কারখানার বিরুদ্ধে। এটা কেন বলুন তো? পুরুষোত্তম বলে, কারখানায় হতে তো কোনো প্রবলেম নেই, বাট তার থেকে ফলাফলটা কি একবার তো ভাবা উচিত, তাই না? তারা বলে, স্যার এই বাচ্চাটাকে হসপিটালে নেওয়া উচিত, আর আপনারা এখানে এনেছেন। পুরুষোত্তম বলে, না, তারা আর দরকার নেই। তখন বাচ্চাটা বলে, আমার ক্যান্সার হয়েছে, আমার মতো যেন আর কোনো বাচ্চা না মরে, এই জন্য আমি নিজেই এসেছি প্রোটেস্ট করতে। পুরুষোত্তম বলে, এই কারখানা থেকে কি কি ক্ষতি হচ্ছে সবাই আমায় প্রমাণ করতে বলছে। তো দেখুন, আমার এই ছেলেই তার প্রমাণ। আজ তার ব্লাড ক্যান্সার হয়েছে। কারখানার ধোঁয়া সরাসরি বাতাসে মিশে আমাদের দেহে ঢুকছে, আবার এখানকার ময়লা আর বাড়তি জিনিসগুলো
জিনিসগুলো এরা পানিতে ফেলছে আর সেগুলো নদীতে মিশে সেই পানির রংটাই পরিবর্তন করছে, যেগুলো আমরা খাচ্ছি। এসবের জন্য আমাদের গ্রামের মানুষরা আক্রান্ত হচ্ছে। আসতে হবে, সবাইকে আসতে হবে। এমপি, মন্ত্রী, যাদেরকে আমরা ভোট দিয়েছি তাদের সবাইকে এখানে আসতে হবে। আর বিশেষ করে এই কারখানার মালিক বাবুরাজ, আর সে এখান থেকে চলে আসে বাবুর কাছে। তো এখানে এনার অন্য একটা নাম আছে, বাট সেটা আমি একটু উচ্চারণ করতে পারছিলাম না, এই জন্য এনার আসল নাম ধরে ডাকবো। তো আমরা দেখি যে বাবুকে একটা লোক বলছে যে ভাই তাড়াতাড়ি এই ম্যাটারটা সামলান, নয়তো আপনার এমপি হয়তো অপোজিশন পার্টি এটা নিয়ে খুব ঝামেলা করবে। বাবু বলে ওকে, আমি দেখছি এটা। সিন চলে আসে গ্রামে। আমরা দেখি গ্রামের সব লোক এক জায়গায় বসে কারখানা থেকে কিভাবে পর্যায়ক্রমে একটু একটু করে তাদের কি কি ক্ষতি হচ্ছে এমন সব দেখানো হচ্ছে। শেষে পুরুষোত্তম এসে সবাইকে বলে যে এভাবেই আমাদের ক্ষতি করছে ওরা, এমন চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচতে পারবে না, আপনারা কি এখনো চুপ করে থাকবেন? বাস তখন সব লোক বুঝে যায় আর পুরুষোত্তমের সঙ্গ দিতে রাজি হয়ে যায়। সিন পারাসের কাছে আসে যে ক্যারাম খেলছিল। সে সময় তালাপাতি সেখানে আসে আর বলে দুয়ারিকা এসেছে নিচে। পারাস নিচে গেলে দেখে সে কাঁদছে। পারাস জানতে চাইলে দুয়ারিকা একটা বল বের করে দেয় কাঁদতে কাঁদতে। এরপর কি হয়েছে আমাদের দেখানো হয়। আমরা দেখি যে সে কলেজ থেকে ফিরছিল, রাস্তায় কিছু ছেলে পেলে ক্রিকেট খেলছিল। তো ব্যাটিং এ যে সাকিব আল হাসান ছিল সে ইচ্ছে করে একটা শুট মারে, যেটা গিয়ে দুয়ারিকার বুকে লেগে যায় খুব জোরে। দুয়ারিকা খুব ব্যথা পায়, বাট হারামজাদা এসে উল্টো পার নিতে থাকে তার সঙ্গে। তখন দুয়ারিকা বলে আমি বল দিব না, আমার ভাইয়ের কাছে গিয়ে বলটা নিয়ে আসিস। এবার সে আরো উল্টো পার নিতে থাকে, দুয়ারিকাকে অপমান করতে থাকে। দুয়ারিকা পারসকে বলে ভাই সিলভামের ভাই গানা, ও রোজ আমায় বিরক্ত করে, আমায় ছাড়া বিয়ে করবে না, জোর করে ওর সাথে সম্পর্ক করতে বলে, আমায় রোজ বিরক্ত করে, তুমি যাও ওর সাথে একটু কথা বলো, খেলার মাঠে আছে। পারস রেগে গিয়ে বেরিয়ে পড়ে। মাঠে আসতে গানার ফ্রেন্ডরা তাকে মারতে আসে, বাট পারস তাদের মেরে ফাটিয়ে দেয় আর গানার কাছে এসে একেবারে মেন সুইচে লাথি মেরে দেয়। এরপর হালকা মারামারি হয় আর এক পর্যায়ে পারস গানার হাত মুচড়ে ধরে। এই সময় পারসের বাবা এসব দেখে ফেলে আর রাগ করে কিছু না বলেই চলে যায়। একটু পর তালাপাতি এসে পারসকে থামিয়ে নিয়ে চলে যায়। বাড়িতে এলে পারসের বাবা খুব রেগে যায় তার উপর। তখন পারস তার বাবাকে বলে যে আমার বোনের সঙ্গে মিসবিহেভ করবে আর আমি চুপ করে বসে থাকবো? এতটা ভালো ভাই আমি নই, ও আমার কলিজা হয়, ওর কিছু হলে ছাড়বো না আমি তাকে। এবার পারসের বাবা শান্ত হয়ে বলে দেখ বাবা, তুই রেগে গেলে কিছুই মাথায় রাখিস না, রাগের মাথায় কিছু হয়ে গেলে ওরা যদি পুলিশ কমপ্লেন করে তাহলে কিন্তু তোর ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, তুই অফিসার হতে পারবি না, এই জন্যই আমি টেনশন করছিলাম। সিন শিফট হয় আর আমরা দেখি পারস আর তালাপাতি ক্যারাম খেলছি। এই সময় ম্যাথিলি কল করে। পারস ফোন রিসিভ করে স্পিকার দিয়ে কথা বলে। তো কথা বলতে বলতে ম্যাথিলি বলে চলো বিয়ে করে ফেলি আমরা। পারস বলে কি বলো এসব, হ্যাঁ এখন না। ম্যাথিলি বলে হ্যাঁ আমি জানি এখন না, আগে অফিসার হবে, দুয়ারিকার বিয়ে দিবে, তারপর। আচ্ছা একটা কাজ করি, চলো আমরা না আগে ফার্স্ট নাইট করি, তারপর না হয় বিয়ে করে নিবনি। পারস আর তালাপাতি হা করে একে অপরের দিকে চেয়ে থাকে। তালাপাতি বলে গুড কালচার, ক্যারি অন ব্রো ক্যারি অন। পারস ফোন হাতে নিয়ে বলে হে কি বলো এসব, কি তোমায় এসব শিখেছে বলো তো? তো যাই হোক তারা কথা বলছিল, এই সময় সেখানে ম্যাথিলি বাবা চলে আসে। তখন তালাপাতি বলে পানির বলে আমি আসলে আমার মেয়ের বিয়ের কথা বলতে এসেছি। এরপর এই কথা ও কথা শেষে পানির বলে আমি রাজি পারসের সঙ্গে বিয়ে দিতে। বাস সবাই খুশি হয়ে যায়। ওদিকে ম্যাথিলি এসব শুনতে পাচ্ছিল ফোনে। তারপর আর কি একটু গানা বাজানো না হলে চলে। গান শেষে সিন চলে আসে কলেজে। আমরা ওই সেই ছেলেগুলোকেই দেখি যারা অ্যাক্সিডেন্ট করেছিল, মনে আছে তো? তো আমরা দেখি এই লুচুরা মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচ্চামি করছিল দুয়ারিকাকে দেখে। যাক, দুয়ারিকা ফায়জালের সঙ্গে বাড়ি ফিরছিল। এই সময় গানা আবার সামনে আসে আর কথা বলতে বলতে এক পর্যায়ে ফায়জালকে একটা ঘোষা মেরে দেয়। দুয়ারিকা ভয় পেয়ে যায়। গানা চাকু বের করে দুয়ারিকাকে বলে এরপর যেন আমি তোকে ওর সঙ্গে না দেখি, আর ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। বাস এবার দুজনকে নিয়ে গানার ভাই সিলভামের কাছে যায় পারস। পারস বলে যে তোমার ভাই এর আগেও আমার বোনকে বিরক্ত করেছে, বাট আজ রাস্তায় আবার ওর ফ্রেন্ডকেও মেরেছে। আমি চাইলে পুলিশের কাছে যেতে পারতাম, বাট তোমার কাছে এসেছে। এর আগে আমি ওর হাতে মেরেছি, বাট ও শোধরায়নি। সিলভাম গানার পর রেগে গিয়ে অনেক কথা শোনায় আর বলে যে আমাদের এলাকায় আমরা মেয়েদের প্রোটেক্ট করি, আর তুই আমার ভাই হয়ে এইসব করিস। শোনো বোন, এরপর যদি ও এমন কিছু করে না তাহলে আমায় বলবে, আমি দেখবো ব্যাপারটা। পারস চলে আসে। এরপর বাড়ি পৌঁছে পারস রুমে ঢুকবে, তখন ফায়জাল বলে ভাই আমি দুয়ারিকাকে ভালোবাসি, বিয়ে করতে। এরপর আর কি দেখা দেখি হয়, সেলফি তোলাতুলি হয়, মানে সব ঠিক হয়ে যায়। তো হোক, ঠিকঠাক হোক, হওয়ার অধিকার তাদের আছে। সিন চলে আসে কলেজে সেই লুচুদের কাছে। নীলা একটা মেয়েকে দেখিয়ে বলছে ভাই দিব্যা। আমরা দেখি দিব্যাকে। এই মহাশয় হলেন কৃষ্ণা, মানে দিব্যার বয়ফ্রেন্ড। তো ইলা গৌতমকে বলছে আরে মেয়ে তো ওই একই, বারবার কেন ওই একই ভিডিও দেখিস? এই কৃষ্ণা দিব্যাকে ডাক, এই হারামি আর কত ওকে ফোনে দেখবে। কৃষ্ণা দিব্যাকে ডাক দেয়। দিব্যা এলে সে বলে আমার ফ্রেন্ডরা তোমার সাথে কথা বলবে, এই বলে সে চলে যায়। দিব্যা বারবার ডাকে, বাট কৃষ্ণা চলে যায়। ইলা বলে তোর ফোন নাম্বারটা বল। দিব্যা বলে কেন, আমি ফোন নাম্বার বলবো কেন? ইলা বলে একটা ভিডিও পাঠাবো, লুডো খেলার ভিডিও, যেটা তুই আর কৃষ্ণা মিলে খেলেছিস। এটা শোনার সঙ্গে সঙ্গে দিব্যা পায়ের জুতা খুলে নেয় মারতে, বাট ইলা তাকে চেপে ধরে আর বলে শোন, আমি কারো ইউজ করা জিনিস দ্বিতীয়বার ইউজ করি না, আমি না, গৌতম রোজ তোর ভিডিও দেখে। আমি কৃষ্ণাকে বলেছি ও রাজি, ও তোকে বিয়ে করবে, নো প্রবলেম, তুই আসবি, সেম হোটেল, সেম রুম, সেম টাইম। বেচারি দিব্যা একেবারে ফেসে গেছে। এলা ছেড়ে দিলে দিব্যা চলে আসে। এরপর আমরা
দেখি যে দিব্যা আর দুয়ারিকা একই গাড়িতে উঠছে, কারণ তারা একই কলেজে পড়ে আর প্রায় কাছাকাছি থাকে। তো গাড়ির মধ্যে দিব্যা বারবার সেগুলো নিয়ে ভাবে। এরপর দিব্যা নেমে চলে যায় আর ক্যামেরা দুয়ারিকাকে ফোকাস করে। দুয়ারিকা ফোন চাপতে চাপতে বাড়ি যাচ্ছিল, এমন সময় ও নো, গানা নিজের গায়েও পেট্রোল ঢালে। দুয়ারিকা বারবার বলে, প্লিজ গানা, আমার ভয় করছে, প্লিজ আমায় যেতে দাও। গানা আগুন লাগানোর ভয় দেখায় আর তার সঙ্গে প্রেম করার কথা বলে। কোনো উপায় না পেয়ে বুদ্ধি করে দুয়ারিকা রাজি হয়, বলে ওকে আমি তোমাকে বিয়ে করব। এরপর কাঁদতে কাঁদতে চলে আসে। বাসায় পৌঁছে খুব কাঁদে আর ভাবে এবার কি করবে। তারপর রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তার মা এসে ডাকে যে কি হলো মা, কথা না বলে রুমে ঢুকে গেলি যে, এ বলে বারবার দরজা ধাক্কায়, বাট সে খোলে না। এই জন্য জানালায় যায় আর তখন দেখে হায় হায় কি অবস্থা। দুয়ারিকার মা দৌড়ে বারান্দায় গিয়ে চিল্লাতে থাকে, বাঁচাও আমার মেয়েকে। এই সময় নিচে থাকা দুইটা লোক দৌড়ে আসে আর দরজা ভেঙে ভিতরে ঢুকে দুয়ারিকাকে বাঁচায়। বাট সিন এখানে কাট হয়ে চলে আসে রঘুপতি নামের একটা লোকের কাছে, যে পার্কে কুমিরদের মাংস খেতে দিচ্ছে। তো ইনি হলেন দিব্যার বাবা। এই সময় একটা লোক এসে বলে, রঘু তোমার মেয়ে মরতে বসেছে। শোনার সঙ্গে সঙ্গে বুকটা ভেঙে আসে তার, কারণ একে তো তার মেয়ে, দ্বিতীয়ত ওই মেয়ে ছাড়া তার আর কেউ নেই। সিনু হসপিটালে চলে আসে। রঘু বলে, মা কেন এসব করতে গেলি? দিব্যা বলে, সরি বাবা, আসলে আমি বুঝতে পারছিলাম না কি করব, আমার সঙ্গে চিটিং করা হয়েছে। রাঘু মাথা নাড়িয়ে উঠে যায় আর আমরা দেখি পারসের সেখানে, মানে দুয়ারিকাকে ওই একই হসপিটালে নিয়ে আসা হয়েছে। পারসের বাবা তার বসের কাছে গিয়ে বলে, স্যার আমরা পুলিশ হয়েও যদি আমার মেয়েকে কেউ এমন করে তাহলে কিভাবে কি করব। তার বস বলে, তুমি এসব নিয়ে ভেবো না, আমি দেখছি ব্যাপারটা। পারসের বাবা তার বসের রুম থেকে বের হয়। তখন আমরা দেখি যে দিব্যের বাবাও সেই থানাতে একটা অফিসারের কাছে রিপোর্ট করছে। অফিসার রাঘুকে সান্ত্বনা দেয় আর বলে, চিন্তা করেন না, আমরা দেখছি, আপনি চলে যান। এরপর আমরা দেখি যে সেই অফিসারটা তার হায়ার অফিসারকে কল করে বলছে, স্যার আপনার ছেলের নামে একটা মেয়ের বাবা কমপ্লেন করে গেল, মেয়েটা মরতে বসেছিল স্যার। এনার নাম হলো মুথু। তো মুথু তার থেকে মেয়েটার ব্যাপার বিস্তারিত জেনে নেয় আর বলে এই ব্যাপারে কেউ যেন না জানে। সিন সিলভামের কাছে আসে। এদিক থেকে এই হারাবি মশারু তাকে সব বলে যে তোর ভাই কি শুরু করেছে এসব, যদি এফআইআর হয়ে যায় না তাহলে কিন্তু আমি তোকে আর তোর ভাইকে বাঁচাতে পারবো না। সিলভাম বুঝে যায় আর বলে, স্যার তাহলে এখন কি করবো? মশারু বলে যে যেভাবেই হোক কম্প্রোমাইজ করে নে, তারা যেন কেস উঠিয়ে নেয় এমন কিছু কর। সিন বাবুর কাছে আসে, যেখানে তার লয়ার বলছে, ভাই পুরুষোত্তম যদি পিছু না হয় তাহলে আপনি কিন্তু কারখানা হারাবেন। বাবু বলে, ওকে আমি দেখছি। কাহিনীর তিনটা মাথা বের হয়। প্রথম বাবু চলে যায় পুরুষোত্তমের কাছে, দ্বিতীয়ত সিলভাম চলে আসে পারসদের বাড়িতে, আর তৃতীয়ত ডিআইজি চলে যায় দিব্যাদের বাড়িতে। পরিবেশ খুব টান টান, সবাই নিজের দোষ ঢাকতে যার যার পার্টির কাছে যাচ্ছে সমঝোতা করতে। প্রথমে আসি বাবুর কাছে। বাবু পুরুষোত্তমকে বিভিন্ন ভাবে কনভিন্স করার চেষ্টা করে, লোভ দেখায়, সিঙ্গাপুর পাঠাতে চায়, বাট পুরুষোত্তম সবকিছুকে না করে মানুষের ভালোর কথা ভাবে। এরপর বাবু 25 লাখ টাকার কার্ড অফার করে তাকে। তো এবার পুরুষোত্তমের রিয়াকশন কেমন হবে আমরা পরে দেখছি। ততক্ষণ অন্যজনের কাছ থেকে ঘুরে আসি। সিন নিয়ে আসে সিলভামের কাছে। বাড়িতে আসা দেখে সবাই তার দিকে হা করে তাকিয়ে থাকে। সিলভাম বলে, মাজি আমি একজন গুন্ডা, বাট আমার একটা ধর্ম আছে, তাই আপনাদের কাছে এসেছি, প্লিজ কেস উঠিয়ে নিন আপনারা। এই সময় পারস আসে আর রেগে যায় সিলভামের উপর আর বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। সিলভাম গানাকে ডাকে আর বলে যে আমি ওকে এই এরিয়াতেই রাখবো না, আমি প্রমিস করছি ওকে আজই মুম্বাই পাঠিয়ে দিব। বাট পারস কেস উঠিয়ে দিতে রাজি হয় না। এরপর সিলভাম দুয়ারিকার দিকে তাকায়। দুয়ারিকার সামনে এলে সিলভাম একটা জুতো হাতে দিয়ে গানাকে মারতে বলে। পারসের দিকে তাকালে পারস বলে, কি ভাবছিস, মার হারামজাদারে। এরপর কি হয় আমরা পরে দেখছি। সিন নিয়ে যায় মুথুর কাছে। সে ভালো করে রঘুকে বোঝায় যে কেস করলে তোমার মেয়েরই বদনাম হবে, আমি তোমায় কথা দিচ্ছি এরপর থেকে এরা আর কখনো তোমার মেয়ের সামনে পড়বে না, প্লিজ কেস উঠিয়ে নাও। এসব বলে মস্কা মেরে দিব্যাকে জুতো হাতে নিতে বলে। বাস এবার তিন পরিবেশ একই রকম, দেখা যাক কে কি রিয়াক্ট করে। চলুন দেখে আসি। ও নো, সবাই কম্প্রোমাইজ করার জন্য এসেছিল, ভাব এখানে তো উল্টো হয়ে গেল। সবাই রেগে যায়। বাবু ফাইনালি পুরুষোত্তমকে মারার সিদ্ধান্ত নেয়। ওদিকে গৌতম ইলাকে এসব থেকে দূরে থাকতে বলে, বাট সে রেগে গিয়ে বলে, আমি তোর জন্য ওর সঙ্গে কথা বললাম আর তোর বাবা আমাকে মার খাওয়ালো, আমি ওরে ছাড়বো না। এদিকে গানাও রেগে যায়, সেও সিদ্ধান্ত নেয় দুয়ারিকাকে মারার। সিন রাতে চলে আসে, পুরুষোত্তম কোথাও যাচ্ছে। সে সময় আমরা দেখি বাবুর লোকজন তাকে ফলো করছে। এদিকে গানা অপেক্ষা করছে দুয়ারিকার জন্য, আর ওদিকে ইলা ও তার বন্ধুরাও রেডি হয়ে আছে দিব্যার জন্য। তো কিছু দূর যাওয়ার পর বাস একটা জায়গায় থেমে যায়। পুরুষোত্তম বাথরুমে যায়। এরপর সেই লোকটা তাকে পিছন থেকে মেরে দেয়। সিন চলে আসে দিব্যার কাছে, যে বাড়ি ফিরছিল। সেই সময় সে লক্ষ্য করে তাকে কেউ ফলো করছে। পিছনে তাকালে কাউকে দেখতে পায়। এরপর সেখান থেকে তাড়াতাড়ি চলে আসে। ওটা আর কেউ নয়, গৌতম ছিল। সে ফোন করে ইলাকে বলে যে আসছে আসছে। ইলার নেল্লাকে লাইট অফ করতে বলে। লাইট অফ হয়। এরপর ইলা গাড়ি টান দিয়ে উঠিয়ে নেয় তাকে। ওদিকে দুয়ারিকার মা বাইরে অপেক্ষা করছিল তার জন্য। এই সময় পারাস চলে আসা তার মাকে বাইরে দেখে বলে, তুমি এখানে কি করো? তার মা বলে, দুয়ারিকার দোকানে গেছে ওষুধ নিতে, বাট আসছে না। পারাস বলে, আরে ওকে পাঠিয়েছে কেন, আমার জন্য অপেক্ষা করতে পারোনি? সিন ফায়াজারের কাছে আসে, যে সেই সময় ফোনে গেম খেলছিল, বাট একটু পর ফোনের চার্জ শেষ হয়ে যায়, এই জন্য ফোন চার্জে দেয়। এই সময় পারাস এসে বলে, দুয়ারিকা কি এখানে এসেছে? ফায়াজার বলে, না তো ব্রো, কি হয়েছে?
এরপর দুজন বেরিয়ে পড়ে। রাস্তায় গানার ফ্রেন্ড পারাসকে দেখে ফেলে আর তাকে দেখে তারা লুকায়। গানা বলে, আরে এ এখানে কি করছে? দুয়ারিকা কোথায় বে? পারাস সেই মেডিকেল শপে চলে যায়। দোকানদার বলে, ভাই ও তো এসেছিল বাট অনেক আগেই তো চলে গেছে। পারাস ফোন করে তার মাকে বলে যে সে বাড়ি পৌঁছেছে কিনা। তার মা না বলে। তখন পারাস গানাকে সন্দেহ করে আর তার জন্য খেলার মাঠের দিকে যেতে বের হয়ে যায়। পারাসের মা ফোন করে তার বাবাকে সব বলে দেয়। এদিকে আমরা দেখি পুরুষোত্তমকে ধরে নিয়ে এসেছে বাবুর লোকজন। তারপর একটু দূরে আমরা ইলার গাড়ি দেখতে পাই। গাড়ির ভিতর থেকে গৌতম বের হয়ে তাদের বলে, আরে এটা তো অন্য কেউ। ইলা কাছে গিয়ে দেখে সে পালাচ্ছে। সেই সময় আমরা দেখি, আরে এটা তো দুয়ারিকা। দুয়ারিকাকে দেখে সবাই চমকে ওঠে, কারণ তারা তো দিব্যাকে উঠাতে গিয়েছিল। সবাই ধাওয়া করে দুয়ারিকাকে। এদিকে পুরুষোত্তমকে মারার জন্য রেডি করে রেখেছে বাবু। বাবু বলে, এত জঘন্যভাবে মরছিস, তোর ভয় করছে না? সে বলে, ভয় করে কি হবে, তুই তো মারবি আমায়। তবে মনে রাখিস, আমার যতটা খারাপ ভাবে মারছিস তার থেকে বেশি ব্রুটালি তুই মরবি। বাস বাবু ইশারা করে আর ওপর থেকে ব্লেড পড়ে দেহ থেকে কালাটা আলাদা হয়ে যায়। আর ঠিক এমন সময় দুয়ারিকা দৌড়ে এসে এখানেই পড়ে যায়। মাথা উঠাতেই সামনে পুরুষোত্তমের কাটা মাথা দেখে চিল্লে ওঠে দুয়ারিকা। এদিকে ইলা ও তার বন্ধুরাও চলে আসে। বাবু বলে, আর তোরা এখানে? আপনাদের বলেছে কিনা যে ইলা কিন্তু বাবুরই ভাই। দুয়ারিকা সব দেখে ফেলেছে, এই জন্য বাবু তাকে মারতে বলে। দুয়ারিকা আবার পালায়। এদিকে পারাসরা মাঠে এসে খুঁজে পায় না গানাকে। পারাস আবার কল করতে বলে দুয়ারিকাকে। কল দিলে ফাইজাল দেখে নাম্বার বিজি বলছে। তখন আমরা দেখি যে দুয়ারিকা উপার থেকে তার বাবাকে কল করছে। তার বাবা কল ধরে, বাট দুয়ারিকার কথা বুঝতে পারে না। হ্যালো হ্যালো করতে করতেই একটা ট্রাক এসে মেরে দেয় তার বাবাকে। বেচারি দুয়ারিকা একটা গাছের আড়ালে বসে পারাসকে কল করে, বাট তার কল ঢোকার আগেই তার আঙ্কেলের কল ঢোকে পারাসের ফোনে। সে বলে, তুমি কোথায়? তোমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, আমি হসপিটালে নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি এসো। বেচারি দুয়ারিকা এবার ফাইজালকে কল করে, বাট মনে আছে আপনাদের তো ফাইজাল ফোন চার্জে রেখেছিল। ফাইজালের ফোন বন্ধ বলে। এবার কোনো উপায় না পেয়ে দুয়ারিকা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ ছাড়ে যে, ফাইজাল আমি বিপদে পড়েছি, তুমি যে কোনো ভাবে আমার কথা আমার ভাইয়ের কাছে পৌঁছে দিও। মেসেজ সেন্ড করে আর ঠিক তখনই বাবুর লোক রাভি সেখানে চলে আসে। ততক্ষণ দুয়ারিকা মেসেজটা রিমুভ করে দেয়, বাট রাভি ফোনটা কেড়ে নেয়। দুয়ারিকা হাত জোর করে রবির কাছে, বাট রবি মাথায় মেরে দেয়। এরপর টানতে টানতে নিয়ে যায়। বাবু বলে রবি ফোনে ফাইজালের ছবি দেখিয়ে বলে, ভাই এই ছেলেকে এই ভয়েস মেসেজ করেছে, বাট এখনো মেসেজটা দেখেনি। এলা দেখেই চিনে ফেলে ফাইজালকে। সে বলে, ভাই এ তো আমার কলেজেই পড়ে। দুয়ারিকা বেহুশির অবস্থাতেই বলতে থাকে, আমার ভাই আসবে, আমার ভাই আসবে। তখন বাবু বলে, ওকে আসতে দে, আমি দেখে নেবনি। এই বলে মেরে ফেলে দুয়ারিকাকে। সকালে পারাস হসপিটালে গেলে তার মা খুব কান্না করে। তারা কথা বলছিল, এই সময় তালাপাতি সেখানে এসে বলে, পারাস সকাল 6টা বেজে গেল, আমরা কোথাও দুয়ারিকাকে খুঁজে পেলাম না। ফাইজাল এসে বলে, ভাই আমার ফোন তো চার্জে রেখে এসেছিলাম, হতে পারে ও আমায় কল করেছে। ফাইজাল চলে যায়। রুমে ঢুকে পানি খেয়ে লক্ষ্য করে, আরে ফোন তো বন্ধ। ফোন অন করলে একটু পর মেসেজের শব্দ পেয়ে দেখে দুয়ারিকার ভয়েস। তাড়াহুড়ো করে শুনে দেখে দুয়ারিকা বিপদে আছে। ফাইজাল শুনছিল, ঠিক এমন সময় দুইটা লোক এসে ফাইজালকে মেরে দেয়। বুঝতেই পারছেন এদের কে পাঠিয়েছে। সিন হসপিটালে পারাসের আঙ্কেলের কাছে আসে। ভিতরে ঢুকেই পড়ে গিয়ে তিনি চিল্লায় বলে, পারাস আমাদের দুয়ারিকা আর নেই। পারাসের মার জানটা যেন বের হয়ে গেল। পারাস পাথর হয়ে যাচ্ছে, কারণ সে তার বোনকে খুব ভালোবাসতো। হাসি খুশি পরিবারে কষ্টের জাল নেমে পড়ে। এরপর দুয়ারিকার সৎকার করে বাসায় ফিরে দেখে একটা অ্যাম্বুলেন্স বের হচ্ছে তাদের এরিয়া থেকে। পারাস মোছারুকে জিজ্ঞেস করলে সে বলে, তোমার বোনের মৃত্যুর খবর শুনে ফাইজাল সুই করেছে। এটা শুনে অবাক হয় পারাস। মোছারু বলে, ওই হারামজাদা গানা তোমার মেয়েকে মেরেছে, আমরা ওকে ধরে ফেলেছি। আর কিছু সান্ত্বনা দিয়ে সে সেখান থেকে চলে যায়। বাড়িতে শোকের মহল। ম্যাথিলি সবাইকে খাওয়ানোর চেষ্টা করে, বাট খাবার তো কারো গলা দিয়ে নামবে না। ম্যাথিলি পারাসের কাছে আসে। তারা কথা বলছিল। এই সময় তালাপাতি কল করে নিউজ দেখতে বলে পারাসকে। পারাস এসে দেখে নিউজে বলছে গানা তার দোষ স্বীকার করেছে আর গার্লফ্রেন্ড মরার শোকে ফাইজালও মরেছে। বাট নিউজে ফাইজাল মরার এক্সাক্ট সময়টা তারা বলে দেয়, 6টা 35। এটা শোনার সঙ্গে সঙ্গে পারাসের মাথায় আসে যে ফাইজাল যখন তার সঙ্গে হসপিটালে ছিল সেই সময় ঝাড়ুদারিনী খালা বলেছিল যে বাবা 7টা বেজে গেছে, তোমরা কিছু খেয়েছো। আর তারপরে দুয়ারিকার মরার খবর আসে। তাহলে ফাইজাল কিভাবে? পারাস তার আঙ্কেলের ফোন করে শিওর হয়ে নেয় ফাইজালের অ্যাটপসি রিপোর্টে মরার সময়টা কত। সেও একই কথা বলে। এবার পারাস শিওর হয় যে ঝামেলা কিছু একটা হয়েছে। এই সময় সেখানে বিল্ডিং এর গার্ড এসে বলে, স্যার সকালে আমি দুইটা লোককে পালাতে দেখেছিলাম। বিল্ডিং এর ক্যামেরায় পারাস দেখে দুইটা লোক পাইপ দিয়ে নামছে। এরপর পারাস তাদের ছবি তুলে নিয়ে তার আঙ্কেলের কাছে যাচ্ছিল। এই সময় একটা পেন্টার দেখে পারাস থেমে যায়। এরপর আমরা দেখি যে সেই লোকটা রুমাল ছাড়া দেখতে কেমন হবে তেমনই ছবি এঁকে ফেলায় এই লোক। পারাস সেটা তার আঙ্কেলকে দেখালে তিনি চিনে ফেলে আর তার ব্যাপারে বিস্তারিত বলে দেয়। তো এনার নাম হলো জোসেফ। পারাস চলে যায় তার বাড়ি। পারাসকে দেখে জোসেফ পুলিশ মনে করে দৌড় দেয়, বাট তাদের কি, ধর তো তাকে পড়তেই হবে। পারাস ধরে জিজ্ঞেস করে ফাইজালের ব্যাপারে। তখন সে বলে মানি নামের একটা লোক তাকে এই কাজ দিয়েছিল। পারাস তার থেকে মানির ঠিকানা নিয়ে নেয় আর চলে আসে তিরুনালভেল্লিতে। হোটেলে ঢুকে মারির কথা জিজ্ঞেস করলে একজন আরেকজনকে দেখায়, আবার অন্যজনকে দেখায়। এবার পারাস রেগে যায় আর সবাইকে ফাটা কেষ্টের মতো মেরে ফাটিয়ে দেয়। এরপর সবাই দেখিয়ে দেয় মারি কে। পারাস জিজ্ঞেস করলে মারি মোহন নামের একটা লোকের কথা বলে যে
সে তাকে কাজ দিয়েছিল। পারাস ম্যারির থেকে তার অ্যাকাউন্ট ডিটেলস নেয় আর ম্যাথিলিকে কল করে সেই অ্যাকাউন্টের ডিটেলস বের করতে বলে যে একে কে টাকা দিয়েছে আর কোন অ্যাকাউন্ট থেকে তাকে দেওয়া হয়েছে। এভাবে পারাস ফোনে কথা বলছিল, এদিকে ম্যারি তার ছবি উঠিয়ে ভয়েস করে যে এই ছেলে আমাদের পুরো লিঙ্ককে খুঁজতে বের করেছে, পাঠিয়ে দেয় মোহনের কাছে। আর সেখান থেকে এই মেসেজটা চলে আসে রাভির কাছে। এদিকে ম্যাথিলি এক এক করে সবার অ্যাকাউন্ট চেক করে শেষে রাভির নাম এসে পৌঁছায় তার কাছে। এদিকে রাভি এসব খবর বাবুকে দিয়ে দেয়। বাবু তখন তার সব লিঙ্ককে মেরে ফেলতে বলে। ম্যাথিলি ফোন করে সব বলে পারাসকে যে তুমি রাভিকে ধরো, তাহলে মূল কালপ্রিটকে পেয়ে যাবে। পারাস চলে যায় রাভির বাড়িতে, বাট সেখানে গিয়ে দেখে রাভি মরে গেছে। তখন আমাদের দেখানো হয় যে বাবুই রাভিকে মেরেছে যাতে পারাস তার কাছে পৌঁছাতে না পারে। পারাস ভাবনায় পড়ে যায়। ভাবতে ভাবতে মাথায় আসে ফাইজালের ফোনের কথা, যে ফাইজাল ফোন নিতে গিয়ে তার এমন হয়েছিল, নিশ্চয়ই ফোনে কিছু আছে। দুজনে চলে যায় তাদের একটা ফ্রেন্ডের কাছে, বাট সে এসে বলে ভাই সরি, ফোন কিছুতেই নিয়ে আসা যাবে না, অনেক চেষ্টা করলাম বাট কাজ হলো না। এরপর সে বলে ভাই আমার পরিচিত একটা ছেলে আছে যে হ্যাকিং এর ওস্তাদ, সে অবশ্যই তোমাদের হেল্প করতে পারবে। সিন চলে আসে তার কাছে। আমরা দেখি যে তার দাদি মারা গেছে। বাইরে এলে তাকে একটা অ্যাকাউন্ট হ্যাক করার কথা বললে সে প্রথমে রাজি হয় না। তখন তালাপাতি বলে ভাই তোমার দাদির বয়স কত? সে বলে 80। তালাপাতি বলে ওর বোনের বয়স মাত্র 25, যাকে খুন করা হয়েছে, প্লিজ হেল্প করো। এবার সে রাজি হয় আর পারাসের কাছে তার ফোন চায়। তারা বলে ফোন তো নেই ভাইয়া। সে বলে ব্রো ফোন ছাড়া কিভাবে কাজ করবো? অবশেষে ছেলেটা বলে ওকে, আমার দাদির কাজ শেষ হোক, তারপর আমি দেখছি, ঠিক আছে। এই সময় তাদের সেই বন্ধুর কাছে একটা কল আসে। কথা শেষে সে বলে ভাই দুয়ারিকার লাস্ট লোকেশন পেরানুর জঙ্গলে ছিল। সিন চলে আসে জঙ্গলে। পারস এদিক ওদিক খোঁজে বাট কিছু পায় না। পারস ফোন করে তালাপাতিকে ঘানার সঙ্গে দেখা করতে যেতে বলে। তালাপাতি চলে যায় জেলে, বাট সেখানে তারা জানায় যে ঘানা সকালে মরে গেছে। পারস সেই হ্যাকারের কাছে আসে। সেই সময় তালাপাতি ফোন করে বলে ভাই ঘনা আজ সকালে ইলেকট্রিক শক খেয়ে মরে গেছে। পারস কিছু ভাবতেই সেখানে সেই হ্যাকার ছেলেটা এসে বলে ভাই সরি, কিছু পাওয়া গেল না। সে বলে ভাই আমি ভেবেছিলাম ম্যাটারটা খুব ছোট, বাট এখানে খুব ঝামেলা আছে। আমি ঢোকার আগেই কেউ এই আইডিতে ঢুকে সব ডিলিট করে দিয়েছে। এটা শুনিয়ে পারাস অবাক হয়ে যায়। সিন চলে আসে বাবুর কাছে আর এখানে আমাদের কিছু মুখোশ খুলে দেয় ডিরেক্টর সাহেব। তো এই মোসারু আর এই খোঁচারু এই দুজনে কিন্তু বাবুর লোক। এই টাকলায় গনাকে ফাঁসিয়েছে আর বাবুর কথাতেই সে গনাকে মারিয়েছে আর ফয়জালের কেসকে এই সুসাইড রূপ দিয়েছে। তো এত পাপ করবে আর শাস্তি পাবে না, তা কি করে হয়? বাবু মোসারুকে ইঁদুর সাপের গল্প শুনিয়ে বলে ওই ছেলে আমার কাছে আসার একটাই উপায়, সেটা হলে তুমি। তো তোমার জন্য তো আমি আর সব ধ্বংস করতে পারবো না। বাস বাবুর লোক মেরে দেয় মোসারুকে। সব রাস্তা বন্ধ হয়ে গেল ভেবে পারাস খুব ভাবনায় পড়ে যায়। তখন ম্যাথিলি তাকে বোঝায় আর বলে যে তুমি টেনশনে আছো, এজন্য সঠিক ভাবনা তোমার মাথায় আসছে না। তুমি একটু শান্ত হয়ে ভাবো, আমি জানি তুমি ঠিক খুঁজে বের করতে পারবে। পারাস রুমে বসে বসে সবকিছু শুরু থেকে ভাবতে শুরু করে। যাক সে ভাবতে থাকুক। সিনেমাদের ততক্ষণে নিয়ে আসে ইলার কাছে, যেখানে সবাই বসে খাবার খাচ্ছিল। তো তখন ইলাকে জিজ্ঞেস করা হয় যে তোরা ওই মেয়েটাকে কেন উঠিয়ে এনেছিলি? ইলা বলে ভাই আসলে আমরা অন্য একজনকে উঠাতে গিয়ে এই মেয়েটাকে উঠিয়ে এনেছি। এটা শোনার সঙ্গে সঙ্গে বাবু রেগে যায় তার ভাইয়ের উপর আর তার বন্ধুদের কল করতে বলে। তারপর বাবু সব খুলে বলতে বলে। নেলা সব খুলে বলে। তারপর বাবু বলে তো সেদিন রাতে কি হয়েছিল? গৌতম বলে ভাই আমি দিব্যাকে ফলো করছিলাম, এই সময় সে আমাকে দেখে ফেলে আর আমি লুকিয়ে পড়ি। তারপর ইলাকে ফোন করে বলি যে দিব্যা আসছে। নেলা বলে ভাই ওর ফোন করার পর আমি লাইট অফ করে দিই। তারপর আমরা অন্ধকারে এই মেয়েটাকে উঠিয়ে আনি, বাট এ তো দিব্যা নয়। বাবু রেগে যায় আর ভাবা শুরু করে। ইলাকে বলে তোরা যেখানে ছিলি আর মেয়েটা যেখানে ছিল সেখানের মাঝখানে কোনো দোকান বা বাড়ি ছিল? ইলা একটু ভেবে বলে হ্যাঁ ভাই একটা ওষুধের দোকান ছিল। বাবু বলে তার মানে মেয়েটা সেখানে লুকিয়ে ছিল আর সেদিক দিয়ে আসা এই মেয়েটাকে তোরা নিয়ে এসেছিস। এর ভাই যদি দোকানের ক্যামেরায় দিব্যাকে দেখে তাহলে সে বুঝতে পারবে যে মেয়ে ভয়ে এখানে উঠেছে। তখন সে তাকে বললে অবশ্যই সে গৌতমের কথা বলে দিতে পারে। বাস তার লোকদের পাঠিয়ে দেয় দিব্যাকে মারতে। এদিকে ভাবতে ভাবতে পারসের মনে পড়ে যে সেই সময় একটা লোক বলেছিল লাইট অফ হয়ে যাওয়ার কথা। এরপর পারসের সেই দোকানের ফুটেজ দেখে, সেখানে সে দিব্যাকে দেখতে পায় আর তাকে দেখে বোঝা যাচ্ছে সে ভয় পেয়েছে। পারস তাকে বলে ও কেন এসেছিল দোকানে, কিছু বলেছো তোমায়? দোকানদার বলে ভাই ও এসে বললো যে ওর বাবা একটু পর আসবে, তো ততক্ষণ ও একটু এখানে থাকবে। এরপর পারস মেয়েটার ঠিকানা নিয়ে চলে যায় তার বাসায়। সেখানে থাকা একটা লোক বলে ও কোচিং এ গেছে। পারস তার থেকে নাম্বার নিয়ে নেয়। এদিকে আমরা দেখি দিব্যা ক্লাস শেষ করে বাড়ি আসছে। দিব্যাও চলে আসে আর একটু পরে সেখানে ইলা চলে আসে। মাস্টার বলে মাত্র বেরিয়ে গেল, পিছু নেয় তারা। পারস কল করে দিব্যাকে, বাট কথা শুনতে পায় না আর এক সময় দিব্যার ফোন অফ হয়ে যায়। একটু পরেই ইলা দিব্যাকে দেখতে পায়। ইলার সঙ্গে থাকা সেই লোকটা তাদের লোকদের বলে দেয় আর পিছন থেকে এসে তারা মেরে দেয় দিব্যার গাড়িকে। তারপর যখন চেক করতে যায় কি হলো তখন পারস সবাইকে মারে। এখানে অস্থির কিছু সিন আমরা দেখি। খুব চেষ্টা করে দিব্যাকে পারস বাঁচাতে, বাট অবশেষে পারস হসপিটালে নিয়ে যায় দিব্যাকে আর বারবার তার থেকে শোনার চেষ্টা করে সেদিন কি হয়েছিল, বাট দিব্যা কিছুই বলতে পারে না আর অবশেষে মারা যায় বেচারি। শেষ একটা রাস্তা ছিল সেটাও হারালো পারস, এজন্য খুব ভেঙে পড়ে। এই সময় আমরা দেখি বাবুর সেই গান্ডু সেখানেই আছে আর সে বাবুকে বলছে ভাই ভয়ের কোনো কারণ নেই, মেয়ে তো শেষ। এই খবর শুনে বাবু তো মহা খুশি, কারণ তাকে আর কখনোই পারস ধরতে পারবে না। আজ বাবুর জন্মদিন ছিল, এই জন্য কেক কেটে সবে মাত্র মজাটা করতে যাবে এমন সময় ফোনে সে দুয়ারিকার ভয়েস শুনতে পায়। সিন হসপিটালে চলে আসে। আমরা দেখি সেই হ্যাকার
ছেলেটা অবশেষে দুয়ারিকার ভয়েসটা উদ্ধার করতে পেরেছে, যেখানে দুয়ারিকা বলছে, ভাইয়া আমি মরতে চলেছি, এর কারণ ভেডা কোম্পানির মালিক বাবুর ভাই ইলা আর তার বন্ধু যারা আমার সাথেই পড়ে ওরা আমায় উঠিয়ে নিয়ে এসেছিল। আমি পালানোর চেষ্টা করলে দেখি সোশ্যাল অ্যাক্টিভিস্ট পুরুষোত্তমকে বাবু মেরে ফেলেছে আর এখন আমায় মারতে এসেছে। তুমি এদের কাউকে ছাড়বে না ভাইয়া। এসব শুনে পাগলের মতো চিল্লায়ে ওঠে পারাস আর হু হু করে কাঁদতে শুরু করে। আর তখনই আমরা দেখি দিব্যার বাবাও তার পেছনেই কাঁদছে আর এসব বাবু তার লোকের ফোনের মাধ্যমে শুনছে। এরপর বাবু বলে, এবার যা হবার হবে সামনাসামনি হবে, ও এখানে আসার আগে ওর বাপকে ধরে নিয়ে এসো। এরপর আমরা দেখি তারা পারাসের বাপকে উঠিয়ে এনেছে আর পারাসকে কল করে সেখানে আসতে বলে। ততক্ষণে বাবু তার বাবাকে দুয়ারিকাকে কিভাবে মেরেছে এসব বলতে থাকে। একটু পর পারাস এলে তার বাবা ছোট বাচ্চাদের মতো কাঁদতে থাকে। এরপর ফাইট শুরু হয়। প্রথমে পারাস মার খায়, তারপর ডায়লগ মেরে সে মারা শুরু করে। আর স্লো মোশনে এই সিনটা উফ অস্থির। এক এক করে ইলার বন্ধুদেরও মেরে দেয়। এরপর দুই ভাইকে একসাথে ধরে চটকা মেরে দেয় আর ইলা টপকে যায়। বাবু বলে, এবার তুই শেষ, তুই আর পুলিশ হতে পারবি না। বাস এন্ট্রি হয় সিলভামের। সিন পিছনে আসে। আমরা দেখি যে পারাস আগেই ফোন করে সিলভামকে বলে দিয়েছিল যে গানাকে কে মেরেছে। সিলভাম বলে, পারাস তুই যা, সব দোষ আমি ঘাড়ে নিয়ে নিব আর একে আমি দেখছি। এই বলে করাত নিয়ে সামনের দিকে যায়। বাকি আপনারা বুঝতেই পারছেন তার সাথে কি হয়েছে। এরপর আমরা দেখি যে গৌতমের বাবা তার হায়ার অফিসারের কাছে এসেছে, তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য রিপোর্ট করছে। অফিসার বলে, আপনি ভাইবেন না, এর জন্য আমি স্পেশাল একজন অফিসারকে দায়িত্ব দিচ্ছি। বাস চলে আসে পারাস, অ্যাপয়েন্টমেন্ট হাতে নেয় আর মৃত্যুর দিকে তাকিয়ে থাকে। এই সময় আমরা দেখি যে সেদিন দিব্যার বাবা বারবার গৌতম ও তার বন্ধুদের উপর অভিশাপ করছিল, এটা পারাস শোনে। আর সেদিন ওদের মারার পর সেই মাংসর টুকরোই আমরা দিব্যার বাবাকে কুমিরদের খাওয়াতে দেখি। এরপর আমরা দেখি পারাস ও ম্যাথিলি একটা কাগজ নিয়ে সেই ছোট বাচ্চার কাছে গেছে, তারপর তার পাশে রেখেই তারা চলে যায়। তার ফ্যামিলির লোকজন এসে দেখে কারখানা বন্ধ করা হয়েছে এবং সব জমি কৃষকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। বাচ্চাটা বাইরে এসে পারাসকে দেখে আর স্লো মোশনের সিন দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেকগুলো ধন্যবাদ।